Assalamualaikum everyone. Welcome back to my channel English Sabok. Dear student, how are you? Hope you are well. Dear student, আমরা ধারাবাহিকভাবে ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করেছি। ডে 1 এ আমরা কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ডে 2 এ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ডে 3 তে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি আজকের ক্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট? তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স এর বাংলা অর্থ দেখো, সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিট টেন্স এর বাংলা অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। তাহলে আমাদের শুরুতে যেটা জানতে হবে যে পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। তার অর্থ হচ্ছে যে সাধারণ অতীতকাল অর্থাৎ অতীতকালে কোনো ক্রিয়া যদি সম্পাদিত হয়, কোনো কার্য যদি সম্পাদিত হয়, তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট? এখন পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কিভাবে চিনব? একটা চেনার সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে যদি ত, ল এবং ম, ত ল ম, বাংলা ক্রিয়ার শেষে যদি ত ল ম আমরা দেখি কোনো বাক্য শেষে, তাহলে সেটা কোন টেন্সে ফেলবো? যে পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট? এখন পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা শুরুতেই গঠন বা স্ট্রাকচারটা জেনে নেব। স্ট্রাকচার, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, রাইট? অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, রাইট? আচ্ছা, চলো যাই আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ওকে, কিছু এক্সাম্পল দেখি আমরা, তাহলে আমরা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সটা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, রাইট? আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, ওকে। লক্ষ্য করো শেষে কি আছে? ম, ম আছে, ওকে। আমরা কি বলছি? পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? ল থাকবে, ত থাকবে, ল থাকবে এবং ম, ওকে। তাহলে আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, তাহলে বাংলা থেকে ইংরেজি করার নিয়ম হচ্ছে সাধারণত টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট কে বাক্যে ওই, ওকে। এরপরে লক্ষ্য করো গিয়েছিলাম, তারপরে যাওয়াটা হচ্ছে মূল ভাব, তাহলে আমাদের গোয়ের পাস্ট টেন্স বসাতে হবে। তাহলে গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, গো ওয়েন্ট কাম, তাহলে গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এরপরে আমরা ডান থেকে ডান দিকে ইংরেজি হয়ে যাবে কিন্তু, তাহলে বাজারে, তাহলে বাজারের দিকে বোঝাচ্ছে এই জন্য টু, ওকে। মার্কেট, এম এ আর কে ই টি, মার্কেট। এরপরে গতকাল, গতকাল ইংরেজি কি? এস্টারডে, গতকাল, ওকে। তাহলে আমরা গতকাল বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু মার্কেট এস্টারডে। আমরা দ্বিতীয় বাক্যটি দেখি যে আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। সেই কাজটি করেছিল, ওকে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? হি। আচ্ছা, করা ডু, তাহলে ডু এর পাস্ট টেন্স কি? নিশ্চয় বলবে ডিড দা ওয়ার্ক, সেই কাজটি করেছিল, রাইট? তাহলে হি ডিড দা ওয়ার্ক, ওকে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ডিয়ার স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি ইংলিশ সবককে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
ওকে, 3 নম্বর বাক্য লক্ষ্য করো। তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। উনি তখন ছোট ছিলেন, তখন লন্ডনে ছিলেন, তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। তাহলে হি স্পেন্ট, ছেলেবেলা ইংরেজি হিজ বয়হুড, হিজ বয়হুড। কোথায় কেটেছিল? তাহলে হি স্পেন্ট হিজ বয়হুড, তার ছেলেবেলা কেটেছিল কোথায়? সেটা লন্ডনে। তাহলে লন্ডন বড় জায়গা, এই জন্য প্রিপোজিশন ইন লন্ডন। তাহলে বাক্যটা কি হলো? তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন, রাইট। এরপরে দেখে আমরা আরেকটি বাক্য নেব। সে 10 বছর বয়সে ইংরেজি শিখতে শুরু করেছিল। তাহলে শেষে কিন্তু ল আছে। সে 10 বছর বয়সে ইংরেজি শিখতে শুরু করেছিল, শেষে ল আছে। তাহলে এই বাক্যের সাবজেক্টকে হি অথবা আমরা সে নিতে পারি। আচ্ছা, হি কি করেছিল? শুরু করেছিল। তাহলে বিগান, আচ্ছা বিগান শুরু করেছিল। কি করতে? শিখতে। তাহলে টু প্লাস মেইন ভার্ব, টু লার্ন। কি? ইংলিশ। তাহলে লার্ন ইংলিশ। ওকে, এরপরে কি? বয়সে। কত বছর বয়সে? বয়সে। তাহলে at the age of 10 years old। তাহলে বাক্যটি কি হলো? সে 10 বছর বয়সে ইংরেজি শিখতে শুরু করেছিল, শেষে কিন্তু ল আছে। আমরা কি বলেছি? তম ল, ঠিক আছে? এটা যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট। তাহলে সে 10 বছর বয়সে ইংরেজি শিখতে শুরু করেছিল, সে শুরু করেছিল। তাহলে হি বিগান, কি করতে? শিখতে। তাহলে টু লার্ন কি? ইংলিশ এট দ্য এজ অফ 10 ইয়ার্স ওল্ড। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। ওকে, আমাদের যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটি নোট আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নোটটা কেন কার্যকরী? আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব তখন এই নোটটা অত্যন্ত মানে উপযোগী একটা বিষয়। কোন সেন্টেন্সের মধ্যে ওয়ান্স upon a time, okay, once upon a time, এরপরে yesterday, the day before yesterday, day before yesterday মানে গত পরশু দিন, day before yesterday, last month, okay, last night, last week, last year, okay, ago, before, since, ago, before, since।
ওকে, ইত্যাদি উল্লেখ থাকলে উক্ত সেন্টেন্সগুলো সচরাচর পাস্ট indefinite tense এ কমপ্লিট করতে হয়। তাহলে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমাদের এই নোটটি সর্বদা মনে রাখতে হবে। কেন? আমরা যখন রাইট ফর্ম ভাগ করব তখন এই নোটটি আমাদের অত্যন্ত হেল্প করবে। কি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান্স আপন এ টাইম, yesterday, the day before yesterday, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ago, before, since এবং অতীত নির্দেশক কোনো যদি টাইম উল্লেখ থাকে তাহলে এই সেন্টেন্সগুলো সচরাচর পাস্ট ইনডেফিনিট টেন্সে সম্পাদন করতে হয়। তাহলে আমরা চলো যাই কিছু উদাহরণ দেখি, কিছু এক্সাম্পলগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। ওকে, এক্সাম্পল ফর এক্সাম্পল 1 নম্বর বাক্য লক্ষ্য করো, মাই আঙ্কল কেম হোম লাস্ট নাইট। অর্থাৎ গত রাতে আমার আঙ্কেল কি করেছে, বাড়ি এসেছিল। ওকে, মাই আঙ্কল কেম হোম লাস্ট নাইট। আঙ্কেল অথবা আঙ্কল যাই বলো, she went there yesterday। লক্ষ্য করো এখানে লাস্ট নাইট আছে আর এই বাক্যে কি আছে, yesterday আছে। এই বাক্যে yesterday থাকার কারণে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, রাইট। I saw her long since। ওকে, তাহলে এই ধরনের বাক্যে যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সের মধ্যে লাস্ট ইয়ার, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, yesterday, ডে বিফোর yesterday, সিন্স, ago, বিফোর এগুলো থাকলে আমরা সাধারণত এইগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করব, রাইট। এরপর লক্ষ্য করো অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝাতে। অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝাতে অনেক অর্থে অতীতকালে আমাদের একটি অভ্যাস ছিল কিন্তু এখন নেই, এটাও হতে পারে। তাহলে অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে সেগুলো কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। এক্সাম্পল, I studied hard, okay, in my boyhood, right? I studied hard in my boyhood। শৈশবকালে আমি খুব ভালোভাবে পড়াশোনা করতাম কিন্তু হয়তো এখন করি না, রাইট। এরপরে he played football
at the age of 18 years old 18 বছর বয়সে সে ফুটবল খেলতো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন খেলে না। কি বলা হচ্ছে যে অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে তাহলে সেটা কোন টেন্স হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, রাইট। she always carried was, ওকে, she always carried was, রাইট। তাহলে এটা ছিল তার অতীতকালের অভ্যাস, কিন্তু বর্তমানে সেটা নাও থাকতে পারে। তাহলে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝাতে সেটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, রাইট। এরপরে আমরা দেখি পরবর্তী স্টেপে কি বোঝাচ্ছে। অতীতে অনিয়মিত অভ্যাস বোঝাতে, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে এই গঠনটি আমাদের ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস would oblique used to, subject plus would oblique used to plus V1 অর্থাৎ verb 1, object plus extension, রাইট। তাহলে যে অতীতের যদি অনিয়মিত অভ্যাস বোঝায় তাহলে সাবজেক্টের পরে কি বসবে? would অথবা used to plus V1 plus object plus extension। আর যদি অতীতের নিয়মিত অভ্যাস বোঝায় তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। he would অথবা ওকে used to smoke at night, ওকে, রাতে তার ধূমপান করার অভ্যাস আছে বা ছিল, যাই হোক না কেন, তাহলে এটা হচ্ছে অর্থাৎ রাতে সে ধূমপান করত, অতীতের অনিয়মিত অভ্যাস, ওকে। তাহলে কি হলো? হি উড ইউজ টু, হি উডও ব্যবহার করতে পারবে অথবা ইউজ টু ব্যবহার করতে পারবে, রাইট। যে কোনো একটা তোমরা ব্যবহার করবে। এখানে আমি দুটোই দেখাচ্ছি যে হি ইউজ টু অথবা হি উড মে স্মোক এট নাইট, হি উড স্মোক এট নাইট অথবা হি ইউজ টু স্মোক এট নাইট, দুইভাবে লিখতে পারে। যেমন I would go out for a walk with my father। তাহলে এটা কি বোঝাচ্ছে? I would go out ব্যবহার করতে পারতে অথবা I used to go out for a walk with my father, okay। He would take bath in the river every day, প্রতিদিন সে নদীতেই গোসল করত, ওকে। তাহলে আমি এই বাক্যটা কিন্তু হি উড টেক বাথ ইন দ্য রিভার এভরিডে না লিখে হি ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার এভরিডে এটাও কিন্তু লিখতে পারতাম, ওকে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, যে অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে এই ধরনের বাক্যগুলো ব্যবহৃত হয়ে থাকে। আমাদের গঠনটা অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস উড
অথবা ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আমরা এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি। হি উড অথবা ইউজ টু স্মোক অ্যাট নাইট, আই উড গো আউট ফর আ ওয়াক উইথ মাই ফাদার, হি উড টেক বাথ ইন দ্য রিভার এভরিডে। আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের নিকটতম বন্ধু বান্ধব সবাই যাতে ক্লাসটি উপভোগ করতে পারে। এবার আমরা কি দেখলাম যে অতীতের অনিয়মিত অভ্যাস, অতীতের নিয়মিত অভ্যাস। ওকে, আমরা বিনয় বা ভদ্রতা বোঝাতে অনেক সময় বিনয় বা ভদ্রতা বোঝাতে বিনয় অথবা ভদ্রতা বোঝাতে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়ে থাকে। ওকে, সেই ক্ষেত্রে আমরা কুড অথবা উড ব্যবহার করে থাকি। যেমন বাক্যগুলো কেমন হতে পারে, যে কুড ইউ show me the way to the hotel। এবং ডাইনে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে বিনয় বা ভদ্রতা বোঝাতেও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কুড অথবা উড ব্যবহার করতে পারবো। তাহলে কুড ইউ শো মি দ্য ওয়ে টু দ্য হোটেল, would you mind having a cup of tea? এক কাপ চা খেতে আপত্তি আছে কি? ওকে, would you mind মনে রাখতে হবে would you mind এর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, এবং would you please এর পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়, যেমন would you please give me a glass of water? এক গ্লাস পানি দিতে আপত্তি আছে কিনা? ওকে, দয়া করে এক গ্লাস পানি দিবেন কি? এই ধরনের বাক্যগুলো হয়ে থাকে। তাহলে বিনয় বা ভদ্রতা বোঝাতে সেই ক্ষেত্রেও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়ে থাকে। রাইট, বিনয় বা ভদ্রতা বোঝাতে কি হয়ে থাকে? পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কুড এবং উড ব্যবহার করতে পারবো। যে কুডের পরে সাবজেক্ট, তারপরে কি ভার্বের বেস ফর্মটা বসে, এবং উডের পরে সাবজেক্ট প্লাস মাইন্ড ভার্ব প্লাস আইএনজি বসে। আর উডের পরে উডেও সাবজেক্ট তারপরে প্লিজ যদি ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্মটা বসে। তাহলে মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি, এটাও কিন্তু রাইট ফর্ম ভার্বে অত্যন্ত জরুরি একটা বিষয় আমাদের কাজ দিয়ে। এবং যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব, সেই কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু এই ধরনের বাক্য আসে। উড ইউ মাইন্ড এবং উড ইউ প্লিজের মধ্যে পার্থক্যটা এতটুকু। ওকে, সেই ক্ষেত্রে আমরা স্পোকেন ইংলিশে এটাকে ব্যবহার করতে পারি এইভাবে। উড ইউ প্লিজটা সাধারণত অপরিচিত লোকের ক্ষেত্রে ব্যবহার করি, আর উড ইউ মাইন্ডটা সাধারণত খুব বেশি কাছের মানুষের ক্ষেত্রে আমরা কথাবার্তার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে উড ইউ মাইন্ডের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি, এবং উড ইউ প্লিজের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। ওকে, থ্যাংক ইউ। দেখি আমরা নেক্সট স্টেপটা, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। তারপরে আসলে আমাদের যদি ভালোভাবে শিখতে হয়, বিস্তারিত জানতে হয়, অবশ্যই ক্লাসটা বড় হলেও কিছু করার নাই। ওকে, আমরা অনেক সময় যে পাস্ট ইনডেফিনিট টেন্সে কিছু আনরিয়াল পাস্টের ব্যবহার দেখে থাকি। আনরিয়াল পাস্ট, ওকে, আনরিয়াল পাস্ট। তাহলে আনরিয়াল পাস্ট এর ক্ষেত্রে, আনরিয়াল পাস্ট এর
ক্ষেত্রে, আনরিয়াল পাস্টের ক্ষেত্রে দেখি আমরা সেগুলো কি কি, সেই কিসের ব্যবহার করে থাকি সাধারণত। দেখো অ্যাজ ইফ এর ব্যবহার করে থাকি, অ্যাজ দো ব্যবহার করে থাকি, অ্যাজ ইফ অ্যাজ দো, এরপরে সিন্স এর ব্যবহার করে থাকি। রাইট, অনেক সময় আমরা দেখি সিন্স থাকতে পারে দুটো ক্লজের মাঝখানে, সো আনরিয়াল পাস্টে সিন্স হয় না, অ্যাজ ইফ অ্যাজ দো। ওকে, এরপরে হচ্ছে ইফ ইফ অ্যাজ ইফ অ্যাজ দো ইফ। এরপরে কি উইশ, রাইট, উইশের ব্যবহারটি আছে। এরপরে ইট ইজ টাইম অথবা হাই টাইম, ইট ইজ টাইম অথবা হাই টাইম, এই ক্ষেত্রেও কিন্তু আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়ে থাকে। এরপরে উড রেদার, উড রেদার, এটাও আনরিয়াল পাস্টে ব্যবহার হয়ে থাকে, উড রেদার। আমরা কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলগুলো কি, যেমন she speaks as if she knew nothing, সে এমন ভাবে কথা বলে যে সে কিছুই জানে না। তাহলে as if এর পূর্বের অংশটি প্রেজেন্ট, কিন্তু পরের অংশ কি past indefinite tense, রাইট। ওকে, he pretends as though he were back, সে পাগলের ভান করে, আসলে পাগল না, কিন্তু সে কি করছে, যে পাগলের ভান করছে। 3 নম্বর বাক্য, if I were you I would help him, আমি যদি তুমি হতাম তাহলে তাকে সাহায্য করতাম, রাইট। এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। ওকে, I wish I were a king, আমি যদি আমার রাজা হওয়ার ইচ্ছা। ওকে, 5 নম্বর বাক্য, যে ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ইট ইজ টাইম অথবা হাই টাইমের পরে অবশ্যই অবশ্যই আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। ইট ইজ টাইম, হাই টাইম, উই লেফট দ্য রুম। ওকে, তাহলে আনরিয়াল পাস্টের ক্ষেত্রে এই বাক্যগুলো আমাদের অবশ্যই জানা দরকার, অত্যন্ত জরুরি। যে she speaks as if she knew nothing, he pretends as though he were bad, if I were you I would help him, I wish I were a king, it is time we left the room, অর্থাৎ এটা past indefinite tense। ওকে, এগুলোকে বলা হয় আনরিয়াল পাস্ট, রাইট। এরপরে স্টেপটা আমরা দেখব, সেন্স। সিন্সের অর্থ হচ্ছে হতে থেকে দুটো ক্লজের মাঝখানে যদি সেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিন্সের পূর্বের অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটিকে অবশ্যই আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। Many years have passed since I met him. ওকে, তাহলে সিন্সের পূর্বেরটা সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে, কিন্তু সিন্সের পরের অংশ সর্বদা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এটা মনে রাখতে হবে। ওকে,
তাহলে সিন্সের পরের অংশ কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে, এটা মনে রাখতে হবে। I have done this since I was a boy। তাহলে কি হলো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আগের অংশ কি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হতে পারে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। It is a long since his father died। ওকে, তাহলে কি সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, আমাদের কি করতে হবে, এটাকে সিন্সের পরের অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে, রাইট। এরপরে আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। পাস্ট ইনডেফিনিট টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা যায়। পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি হবে। অ্যাফার্মেটিভে আমরা দেখে এলাম সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পল থেকে আমরা কিভাবে এটাকে আবার নেগেটিভ করতে পারি সেটা দেখব। I played football, রাইট। 2 নম্বর বাক্যটি লক্ষ্য করো, she gave me a pen, then help me। এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে আমাদের প্রথমত গঠনটা জানতে হবে। গঠন কি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে নেগেটিভ গঠন। তাহলে প্রথম বাক্যটা কি করছে, আই প্লেইং ফুটবল, এই বাক্যটাকে নেগেটিভ করব। তাহলে কি হবে, আই ডিড নট প্লে ফুটবল। ওকে, দ্বিতীয় বাক্য কি, she gave me a pen, তাহলে এই বাক্যটাকে আমি নেগেটিভ করব। তাহলে she did not give me a pen, রাইট। তৃতীয় বাক্যটি কি, they helped me, তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করব। তাহলে they did not help me। ওকে, এই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। ওকে, এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সকে কিভাবে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে, পাস্ট ইনডেফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ওকে, চলো দেখি। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের দুটো স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। স্ট্রাকচার 1, শুরুতে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 অবজেক্ট এবং এক্সটেনশন প্লাস ডাইনে প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় স্ট্রাকচারটি শুরুতে WH ওয়ার্ড প্লাস ডিড
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ফর্ম অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করতে হলে এবং ইন্টারোগেটিভ যদি ভার্বাল কোশ্চেন আমরা করি তাহলে প্রথম এইটা ফলো করতে হবে এবং দ্বিতীয় ডাব্লিউএস কোশ্চেন করতে হলে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ডেট প্লাস সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট এক্সটেনশন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এভাবে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। ওকে, এখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করব কিছু বাক্য লক্ষ্য করো। যেমন ডিড ইউ প্লে ফুটবল, আমরা কিছু বাক্য ইউজ করেছিলাম, ওই বাক্যগুলোকে করার চেষ্টা করছি। ডিড ইউ প্লে ফুটবল, এরপরে ডিড হি give me a pen, 3 নম্বর বাক্য did they help me, রাইট। এগুলো হচ্ছে ভার্বাল কোশ্চেন। ওকে, এবার আমরা দেখব যে কিছু ডাব্লিউএইচ কোশ্চেন। তোমরা দেখো ভার্বাল কোশ্চেন তিনটা আমরা দিয়েছি এখানে। ডিড ইউ প্লে ফুটবল, ডিড হি গিভ মি আ পেন, did they help me, right? এবার কিছু আমরা দেখব কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ কোশ্চেন। when did they come here, তারা কখন এখানে এসেছিল। ওকে, why did you call me, ওকে। 3 নম্বর বাক্য why did they live, এই তিনটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। প্রথম বাক্যটি কি আছে, when did they come here, why did you call me, why did they live। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমত আমরা আলোচনা করেছি যে পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, পাস্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন আলোচনা করেছি এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দিয়েছি বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয়। এরপরে আমরা আসলে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কিছু অ্যাডভার্ব উল্লেখ থাকে তাহলে সেগুলো কোন টেন্সে করতে হয়, সেগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, সেটা আলোচনা করেছি। যে ওয়ান্স আপন এ টাইম, yesterday ago, since, before, last month, last week, এগুলো অথবা অতীত নির্দেশক কোনো সময় উল্লেখ থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে কি করলাম যে এই ধরনের কিছু আমরা বাক্য দিয়েছি, বাক্যগুলো তোমরা দেখেছো এবং এই বাক্যগুলো অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এর পরবর্তীতে আলোচনা আমরা কি করলাম যে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে এবং অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝালে বাক্যগুলো কেমন হবে এবং আনরিয়াল পাস্ট এবং সিন্স এর ব্যবহার, এবং পরিশেষে আমরা কি করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্সকে, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড করতে হয় এবং কিভাবে ভার্বাল কোশ্চেন করতে হয়। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে ডে 3-তে আমরা এইগুলো নিয়ে আলোচনা করলাম। ডে 4-এর নতুন আমরা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইংলিশ চমকের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।